সামনেই রয়েছে ভারত বনাম বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজে মানে কে সব থেকে ভালো পারফরমেন্স করতে পারে, সব থেকে উইকেট বেশি নিতে পারে, আবার সব থেকে বেশি রান করতে পারে, এবং ভারত আর বাংলাদেশের মধ্যে টেস্ট লড়াইতে সর্বাধিক রান এবং সর্বাধিক উইকেট কে নিয়েছে সেটাও বলবো এই ভিডিওতে। এইবারের উইকেট কে নিতে পারে বা বেশি উইকেট বা বেশি রান কে করতে পারে সেটা সব পরে বলছে। আগে বলে নিই যে সবথেকে বেশি রান কে করেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টেস্ট সিরিজ হয়েছে সেই টেস্ট সিরিজের মধ্যে লড়াইয়ে 10 নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ, 347 রান করেছে। এখন তো মাহমুদুল্লাহ টেস্ট খেলে না, 347 রান করেছে ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ। সৌরভ গাঙ্গুলি করেছিল 371 রান। 8 নম্বরে রয়েছে সাকিব আল হাসান, 376 রান করেছিল সাকিব আল হাসান। গৌতম গম্ভীর করেছিল 381 রান, আর মোহাম্মদ আশরাফুল করেছিল 386 রান। বিরাট কোহলি করেছিল 437 রান। বিরাট কোহলি তো এবারও খেলবে, বিরাট কোহলি আশা করি আর একটা সেঞ্চুরি করতে পারবে। একটা 136 রানের ইনিংসও খেলেছিল সেই ডেন গার্ডেনের মাটিতে, অনবদ্য পিঙ্ক বল টেস্টে অনবদ্য খেলেছিল বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি। আর চেতেশ্বর পূজারা 468 রান করেছিল, রাহুল দ্রাবিড় 560 রান করেছিল, মুশফিকুর রহিম 604 রান করেছিল, আর সচিন তেন্ডুলকর 820 রান করেছিল। আর সর্বাধিক উইকেট নিয়েছিল জাহির খান 31টা উইকেট, ঈশান্ত শর্মা 25টা উইকেট, রবিচন্দ্রন অশ্বিন 23টা উইকেট। এই সিরিজে কিন্তু জাহির খানের রেকর্ড কিন্তু ছাড়িয়ে যাওয়ার কথা, আর 7টা আর 8টা, দুটো ম্যাচে 8টা উইকেটে আরামসে হওয়ার কথা। রবিচন্দ্রন অশ্বিন হয়তো সর্বাধিক উইকেট টেকার হতে পারে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেস্ট লড়াইয়ে। আর সাকিব আল হাসান 21টা উইকেট নিয়েছে, সাকিবও এই রেকর্ডটা ভাঙতে পারে, জাহির খানের রেকর্ডটা। ইরফান পাঠান 18টা, অনিল কুম্বলে 15টা, মোহাম্মদ রফিক 15টা, আর মেহেদী হাসান মিরাজ 14টা, আর শাহাদাত হোসেন 12টা। আর এইবার আমার যতদূর মনে হচ্ছে সব থেকে বেশি ভালো ব্যাটিং করতে পারে রোহিত শর্মা। তো কিছুদিন আগে ভালো টাচে ছিল রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, এই দুজনের মধ্যে কেউ বেশি রান করতে পারে সম্ভবত এই সিরিজে, অথবা বিরাট কোহলি। শুভমান গিল কী করবে এটা বলা সম্ভব হচ্ছে না, বাট যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা আর বিরাট কোহলি তিনজনে খেলবেই, মানে বেশি রান করার সম্ভাবনা রয়েছে। আর কে এল রাহুল পান তো করতে পারে, বাট দেখা যাক এটা কেমন পারফরমেন্স করে। তবে ওদের তিনজনের মধ্যে বেশি চান্স বেশি সব থেকে বেশি রান করার। আর সব থেকে বেশি উইকেট নেওয়ারটা বলে দিচ্ছি, সব থেকে বেশি উইকেট নেওয়ার হয়তো নিতে পারে রবিচন্দ্রন অশ্বিন অথবা জাদেজা। অশ্বিনেরটা চান্সটা বেশি। কুলদীপ যদি খেলে 2 ম্যাচেই তাহলে কুলদীপেরও ভালো চান্স রয়েছে। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন হবে, অথবা পেসার হতে পারে বুমরা সব পিচে জ্বলে ওঠে, তো ভারতের পিচেও জ্বলে ওঠে, রিভার্স সুইং করায় ভালোই। মানে এই 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 সিরিজে মোহাম্মদ শামি থাকলে ভালো হতো, তাও মোহাম্মদ শামিরে কিন্তু রাখা হয়নি, তার কারণ তাকে রেস্ট দেওয়া হয়েছে, সেই জন্য তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে, না হলে কিন্তু তাকে রেস্ট দেওয়া কখনোই হতো না। তাকে মূল কথা ওই জন্য আর কি রেস্টটা দেওয়া হয়েছে, রেস্ট দেওয়ার কারণটাই হলো ওটাই, না হলে রেস্ট দেওয়া হতো না, এই হলো ব্যাপার। তো দেখা যাক এখন কি হয়, কে সব থেকে বেশি রান করে। তোমাদের মধ্যে কি মনে হচ্ছে কে সব থেকে বেশি রান করতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং সব থেকে বেশি উইকেট কে নিতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এটাও মানে জানাও যে কেমন প্লেইং 11 হতে পারে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি এর আগে একটা প্লেইং 11 নিয়ে ভিডিও দিয়েছিলাম, ওই জন্য আর এই ভিডিওতে প্লেইং 11 নিয়ে ভিডিও মানে কথা বলছি না। আর বাংলাদেশের এই টেস্ট সিরিজটা যেটা কিন্তু কঠিন হয়ে যাবে। বাংলাদেশ যদি এইটা টেস্ট সিরিজে ভারতকে হারাতে পারে তাহলে তো বিশাল বড় একটা প্রাপ্তি হবে, কিন্তু সেটা আমার মনে হয় পারবে না। হারাতে কোনোদিন সম্ভব, এত ভালো একজন মানে এত ভালো টিমের মানে করা মুশকিল, মানে সম্ভবই না, করতে পারবে বলে আমার মনে হয় না। তো এবার যদি মানে অসাধারণ অবিশ্বাস্য খেলে দেয় তাহলে হবে, আর যদি অবিশ্বাস্য খেলতে না পারে তাহলে হারাতে পারবে না। তো দেখা যাক না কী হতে চলেছে, সময় দেখা যাবে যে কি হয় বা কি না হয়। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এদেরও কিন্তু সব থেকে বেশি উইকেট নিতে পারে, এরাও বাংলাদেশের হয়ে নেবে, বা টোটালও নিতে পারে, এরা ভালো খেলতে পারে, এরা দুজনও নিতে পারে। নাহিদ রানা পারবে না হয়তো সব থেকে বেশি উইকেট নিতে, এরা দুজন নেওয়ার চান্স আছে। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে লিটন দাস যেহেতু এখন ভালো টাচে রয়েছে, লিটন দাস হয়তো ভালো রান করতে পারে, লিটন দাস। আর জাকির হাসান, সাদমান ইসলামের থেকেও জাকির হাসান হয়তো করতে পারে। গত মানিনুল হকও মোটামুটি টেস্ট খেলে, মানিনুল হক করার চান্স রয়েছে। সাকিব একেবারে ফর্মে নেই, হয়তো বল হাতে উইকেট নেবে, ব্যাট হাতে হয়তো নাও পারতে পারে, বল হাতে হয়তো উইকেট নিতে পারে, বল হাতেই দরকার।
বলাতেই তাকে চলে, ব্যাট হাতে তো অন্য সবাই রয়েছে, অন্য সবাই খেলে দিল, কিন্তু বলাতেই দরকার। আর লিটন দাস ফর্মে থাকতে থাকতে হুট করে আবার অফ অফ ফর্মে চলে যায়, এটাই হলো লিটন দাসের সব থেকে বড় সমস্যা। এই ভালো খেলছে ভালো খেলছে, ভালো খেলতে খেলতে মানে অসুবিধা হয়ে গেল, তখন মুশকিল। আর নাজমুল হোসেন শান্ত খেলতে ফালতু, মানে টেস্টে একেবারে চলে না, ক্যাপ্টেন্সি করলো, ব্যাটিং তো করতে পারছে না, ব্যাটিংয়ের কি অবস্থা, মানে তার পারফরমেন্স এত জঘন্য, মানে কিছু বলার নেই জাস্ট। আর এই বাংলাদেশ বনাম এই ভারতের মধ্যে টেস্ট সিরিজটা আবার বৃষ্টির জন্য ভেস্তে না যায়, এই যে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে, নিউজিল্যান্ডই তো মনে হয়, নিউজিল্যান্ড না পাকিস্তান, নিউজিল্যান্ড আর আফগানিস্তানের মধ্যে ম্যাচ, হ্যাঁ ঠিকই, নিউজিল্যান্ড আর আফগানিস্তানের ম্যাচ বৃষ্টির জন্য হচ্ছেই না। এরকম বৃষ্টির জন্য ম্যাচ ক্যান্সেল হয়ে গেলে খুবই খারাপ লাগে, একদিনও খেলা না হলে, এক ওভারও খেলা না হলে, বা একেবারেই খেলা না হলে তখনই ভালো লাগে না। আর যদি খেলাটা হয় তখন কিন্তু ভালো লাগে, এটাই হলো ব্যাপার। তো দেখা যাক কী হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে সিরিজে, এই সিরিজ কে জেতে, বা বাংলাদেশ যদি ভারতকে এই সিরিজে হারাতে পারে, টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার দিকে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। আর যদি জিততে না পারে সেক্ষেত্রে পিছিয়ে পড়বে। আর ভারত তো যাবে, ভারত যদি হেরেও যায় তাহলেও ভারতের চান্স থাকবে, বাংলাদেশেরও চান্স থাকবে, হেরে গেলে তখন চান্সটা কমে যাবে, বাংলাদেশ পরে চাপে পড়বে। তবে পাকিস্তানকে হারানোয় তাদের একটা সুযোগ যে তৈরি হয়েছে, পরে সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি হেরে যায়, কেন বাংলাদেশের তো আবার বলা যায় না পরে যে হারতে শুরু করলো তখন আবার সমস্যা হয়ে যাবে। এই সিরিজও হেরে যেত লিটন দাস খেলতে না পারলে, লিটন দাস সত্যি খুব ভালো খেলেছিল, এই জন্য লিটন দাস আর মুশফিকুর রহিমও ভালো খেলেছে, মুশফিকুর রহিমও বেশি রান করতে পারে ভারতের, তবে মিডিল অর্ডার তো, মিডিল অর্ডার ব্যাটসম্যান তো, মিডিল অর্ডার ব্যাটসম্যানদের রান করার চান্সটা কম থাকে, তার কারণ যারা ওপেনার বা 3 নম্বরে নামে তারাই কিন্তু বেশি রানটা করতে পারে। আর শান্ত ভারতের বিরুদ্ধে কখনোই খেলতে পারেনি, এই সিরিজে দেখা যাক না কীরকম খেলে। আর আমি শান্তরটা দেখেছি, স্পিনটা মোটামুটি খেলে, ফাস্ট বোলিং একেবারে চলে না, স্পিনটা মোটামুটি, তবে রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে কতদূর কী করতে পারবে শান্ত, এটা নিয়ে একটা প্রশ্ন। যেখানে ডেভিড ওয়ার্নার 8 বার না 9 বার আউট হয়েছে, অ্যালিস্টার কুক 11 বার আউট হয়েছে অশ্বিনের বিরুদ্ধে, সেখানে খেলবে কী করে শান্ত? এই অশ্বিনের বল যা টার্ন করবে বল, আর যদি প্রথম দিন যদি ব্যাট করতে আসে তখন স্পিন কম করে তো তখন হয়তো রান করতে পারবে, তখন ভালো খেলবে। আর যদি বাস বল খেলে, মানে যেরকম আর কি ইংল্যান্ড বাস বল খেলে, ওরকম খেললে সেটা আলাদা ব্যাপার, সেরকম টেকনিক নিয়ে খেলতেও পারে, সেখানে খেললে আলাদা ব্যাপার, তখন রানটা কিছু উঠবে, উইকেট হলেও রানটা উঠবে। এবার বেশি স্লো খেললে রানটা উঠবে না, আবার উইকেটও পড়ে যাবে, তখন আবার কিন্তু সমস্যা, সেই জন্য ওইটাই দরকার, ওটাই প্রয়োজন। দিন পর খেলা হচ্ছে ভারতের, প্রায় 1 মাস পর খেলা হচ্ছে, মানে 1 মাস আগে খেলেছিল তারা, আর 1 মাস পর খেলছে। এরপর থেকে টানা টেস্ট সিরিজ খেলবে, এবার অনেক টেস্ট ম্যাচ খেলবে, 19টা না 19টা মনে হয় টেস্ট ম্যাচ খেলবে লাস্ট গত 1 বছরে খেলবে আর কি ভারত। এবার এই টেস্ট সিরিজে এখানে বিরাট কোহলিকে আবার একটু রান টান করতে হবে, আবার ফর্মে আসতে হবে, যেরকম আগে রান টান করতো, রান মেশিন, আগে তো 1 নম্বরে ছিল টেস্ট র্যাঙ্কিংয়ে, তারপর থেকে আস্তে আস্তে অফ ফর্মে চলে যায়, তখন আবার পিছিয়ে পড়ে, এখন আবার একটু আগে উঠতে হবে। এখন রোহিত শর্মা মনে হয় 5-এ রয়েছে, 6 যশস্বী জয়সওয়াল, 7 বিরাট কোহলি, বিরাট কোহলির সাথে, বিরাট কোহলি আবার রান পেলে আগে চলে আসবে। আর শুভমান গিল অতটা খেলতে পারছে না টেস্টে, ওয়ানডেতেই ভালো খেলছে, টি-20তে অতটা খেলতে পারছে না শুভমান গিল। তবে শুভমান গিলকে যেহেতু অধিনায়ক করা হয়েছে, সুযোগ দেওয়া হবে, হয়তো ভবিষ্যতে হয়তো ভালো খেলবে। আর শুভমান গিলের খেলা পছন্দ হয়েছে মানে টিমের, ওই জন্য তাকে সুযোগ দেওয়া হচ্ছে, অন্যান্য দলগুলো সেজন্য সুযোগ দিচ্ছে। যদি ভালো না লাগতো তাকে কখনোই ক্যাপ্টেন করতো না বা তাকে ভরসা করতো না, এখন যেহেতু ভরসা করছে, গৌতম গম্ভীরও ভরসা করছে, রোহিতও ভরসা করছে, এই জন্য ভালো হচ্ছে। আর অনেকে ইয়াজ দলের মধ্যে বলেছে যে সে নাকি বলেছে যে সে নাকি 100টা টেস্ট খেলতে চায়, 100টা টেস্ট খেলা তো মুখের কথা না, ওই ইয়াজ দল যেরকম লেভেলের প্লেয়ার, ও উনি 100 টেস্ট খেলতে পারবেন না, সম্ভব নাকি? রবিচন্দ্রন অশ্বিনের 100টা টেস্ট খেলতে জাস্ট কটা ম্যাচ বাকি। আর অনেকেই টেস্ট ম্যাচ খেলতে চায় না, অনেকে টেস্ট ম্যাচ খেলতে চায় না, এমনিতেই টাকা পয়সা কম দেয়, তারপরে 5 দিনের খেলা, অনেকে 5 দিনের খেলা পছন্দ করে না, এই জন্য ওয়ানডে টি-20 খেলে বা টেস্টে খেলে না। আবার অনেক প্লেয়ার রয়েছে সব ফরম্যাটে খেলে, বিরাট কোহলি যেমন সব ফরম্যাটে খেলে। আর টেস্টে যারা ধৈর্য নিয়ে খেলে তারাই ভালো খেলতে পারে, তবে মেরে খেলা প্লেয়ারও ভালো খেলে। বীরেন্দ্র সেহবাগ আগে মেরে খেলা প্লেয়ার ছিল, ভালো খেলতো টেস্টে, ভালো অ্যাভারেজ ছিল। এখন ঋষভ পান্ত খেলে, ঋষভ পান্ত 4-5 নম্বরে নেমে বেশ ভালো খেলে। প্রথম দিকে এরকম ধরে খেলতে খেলতে না
না এটা কীরকম লাগে, খেলা দেখে ইন্টারেস্ট আসে না। ঋষভ পান্ত এসে যখন মারে মাঝে মাঝে 4 ছক্কা, তখন কিন্তু খেলাটা দেখে বেশ ভালো লাগে। রোহিত শর্মা আবার সেট হয়ে গেলে পরে 6 মারে, আর অন্য কোনো প্লেয়ার সেভাবে 6 মারে না। মানে ইন্ডিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে সবথেকে বোধহয় 6 বেশি মেরেছে বীরেন্দ্র সেহবাগ, তারপরে লিস্টেই 85টা রয়েছে রোহিত শর্মা। আর 16টা না 17টা মারলে বীরেন্দ্র সেহবাগের রেকর্ডও ভেঙে দেবে রোহিত শর্মা, আর কয়েকটা টেস্ট খেললেই ভেঙে দেবে। ওই সিরিজেই হয়তো 17টা ছক্কা মেরে দিল, যদি রান পায় হয়তো মেরে দিল। একটা ইনিংসে 10টা ছক্কা মারলো, মানে মারাত্মক ইনিংস। এবার সেটা মানে ভারত কখন ব্যাট করছে সেটার ওপর অনেক কিছু নেই। প্রথমে ব্যাট করলে ওরকম ইনিংস খেলা সম্ভব। সাউথ আফ্রিকার বিপক্ষে ডবল 200 করেছিল না 2019 সালে, সেখান থেকেই তো তারপরে তো টেস্টে চান্স পেলো রোহিত, তারপরে অধিনায়ক হলো। আগে তো অধিনায়ক হয়নি, আগে তো বিরাট কোহলি তার কেরিয়ার বাঁচিয়েছিল বলতে গেলে, সে তো সুযোগই পেত না, পরে তো তাকে সুযোগ দিল, দিয়ে তারপর টেস্টে ভালো প্লেয়ার হলো, তারপর ভালোও খেলেছে সে।